গুড মর্নিং কি আছে বাবা? পৌনে দুটোর মানে কাছে আমি স্থান পরিবর্তন করবো, মানে বাড়ি পরিবর্তন করব। আমি সুব্রত মজুমদারের সাথে এক ছাদের নিচে আর আমি এইভাবে সংসার করতে পারছি না, কারণ ওনাকে বারবার আমি সুস্থ করব আর উনি বারবার এই বৃষ্টিতে ভিজে রোগ বাঁধাবে। আমি আর ওনার সাথে এক ছাদের নিচে থাকবো না, এটা আমি প্রতিজ্ঞা করেছি। প্রতিজ্ঞা না, সরি, আমি এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাব, এটা আমি পণ করেছি। কারণ আর পারছি না গো, আর পারছি না। নিজেকে অনেক কন্ট্রোল করেছি, অনেক সহ্য করেছি, অনেক ত্যাগ করেছি। হ্যাঁ, এই যে মানুষের লাথি ঝাঁটা খেয়ে ভিডিও টিডিও করি, কেন করি? নিশ্চয়ই কোনো না কোনো তো প্রবলেম আছে, তাই করি, তাই না? করার পরেও আর পারছি না এই মানুষটার জন্য, এই স্বামী সন্তান সংসারের জন্য। কোনো মেয়ে না বাইরে বেরিয়ে এরকম রোজগার করে, মানে এত লোকের কথা শুনে, এত নেগেটিভ ভিডিও, এত গালিগালাজ শুনে কিন্তু এমনি এমনি রোজগার করে না। তার পিছনে কিছু না কিছু রিজন থাকে, কারণ প্রয়োজন থাকে। হ্যাঁ, আমিও বাইরে পা দিয়েছি, মানে এই ইউটিউবের জগতে পা দিয়েছি, আর এবং কন্ট্রোভার্সি ভিডিও করে, মানে প্রচুর মানুষের রক্ত চুষে বলো, তাকে পার্সোনাল অ্যাটাক করে বলো, তার মনের ভেতরে আঘাত দিয়ে বলো, ইনকাম করেছি। সেই ইনকামগুলো কাদের জন্য করেছি? তো যাই হোক, এই বাড়িতে আমি আর থাকতে পারবো না। তবে যাওয়ার আগে আমি কিছু সিদ্ধান্ত নিয়েছি, সেটা তোমাদেরকে জানাচ্ছি। এই যে আজকে বাজার থেকে এই ডিমওয়ালা ট্যাংরা মাছগুলো এনেছে, দেখো দেখো, ডিম ভর্তি ট্যাংরা মাছগুলো। তো এই যে যাওয়ার আগে তো আমি তো একটা গৃহিণী, আমার তো কিছু কর্তব্য জ্ঞান আছে। কারণ যাব বললেই তো চলে যাওয়া হলো না, যে রইল ভোলা চললো চোলা। আর আমার ওপরে যতই অত্যাচার হোক, আমাকে যতই অকথা কুকথা বলুক, আমি তো একজন গৃহিণী, তাই না? আমার তো সংসারের প্রতি টান আছে, বাসন কুসন সংসারের প্রতি টান আছে, এদের প্রতি আমার ভীষণ মায়া। এই মাছগুলো মাম্পি, মাম্পি রে, এই মাম্পি, তোর বাবাকে একটু ডিমওয়ালা ট্যাংরা মাছগুলো দিস, ডিম দেখে দেখে দিস। বেচারি তো শরীর খারাপ হয়ে হয়ে গায়ে তো আর কোনো জোর নেই, তাই না বলো? আমি সবসময় তো আমার সংসারের মঙ্গল কামনাই চাইবো আমার স্বামী ভালো থাকুক, সুস্থ থাকুক। না, আমার স্বামীর দোষ নেই, দোষ না। এই বৃষ্টিতে ভিজবে, যেগুলো যেগুলো আমরা বারণ করবো সেই সেই কাজগুলো করে রোগটা বাঁধাবে। মানে উনি রোগটা বাঁধিয়ে উনি 2-4 হাত পা তুলে থাকতে পারলে ব্যাস, তারপরে তো আমার ছেলে মেয়ে আমি এই 3টে কাঙাল মানে আছি ওনার জন্য, সেবা করার জন্যে ফ্রি। আমরা টেনশন করব, সেবা করব, সুস্থ করব, আবার উনি বৃষ্টিতে ভিজবে, চুল কালার করবে, গোপ রং করবে, নানানভাবে ওনাকে নিজেকে হ্যান্ডসাম আঙ্কেল বলে বলে তোরা যা করে রেখেছিস, উনি হ্যান্ডসাম সাজবে, আবার অসুস্থ হবে। তারপর আমি পারবো না, আমি আর পারছি না, আমি আর নিতে পারছি না। তো এই ডিমওয়ালা ট্যাংরা মাছগুলো আমি চাই আমার ওই বুড়ো মানুষটা খাক, খেয়ে তার যেন একটু শক্তি হয়। এনেছে আজকে, অনেক শখ করেই এনেছে। দেখো, ওনার মনে শান্তি আছে, আমার মনে তো আর শান্তি নেই। উনি তো সবসময় চাইবে উনি বেকায়দা কাজগুলো করবে, করে মনে শান্তি রেখে বাজার হাট করে নিয়ে এসে আমাদেরকে দিয়ে দেবে। আর আমি তো ওনার বাড়ি কাজের লোক না, নিজের আত্মসম্মানকে বিসর্জন দিয়ে আমি আর এই বাড়িতে থাকতে পারবো না। আত্মসম্মান বলে একটা কিছু, আমি লোকের জন্য লড়াই করি, আমি লোকের আত্মসম্মানের জন্য লড়াই করি, সেখানে আমি আমার নিজস্ব আত্মসম্মান কী করে বিসর্জন দেবো? না, আমি দেবো না। আমি আমার জন্য, ওনার জন্য আমি আমার আত্মসম্মান বিসর্জন দেবো না। কিন্তু দেখো, কোথাও না কোথাও তো আমি তাকে ভালোবাসি, তাই না? স্বামী, আমি প্রতিব্রত একজন নারী, তাই আমি সবসময় চাইবো এই ডিম যে ডিমগুলো দেখতে পাচ্ছ তো, এই ডিমগুলো খেতে কিন্তু সুব্রত মজুমদার খুব ভালোবাসে। আর এই ডিমওয়ালা ট্যাংরা মাছ, এই ডিমওয়ালা ট্যাংরা মাছ পটল দিয়ে, আলু দিয়ে, একটু পেঁয়াজ কুচি কুচি করে কেটে তার তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দেবে, আলু আর পটলটাকে ভেজে লঙ্কা আদা জিরে বাটা দিয়ে ওই মশলাটাকে কষে একটু টমেটো দেবে, দিয়ে কষে ভালো করে কষিয়ে বসিয়ে জল ঢেলে দিয়ে ভাজা ট্যাংরা মাছগুলোর ভেতরে ছেড়ে দেবে। নামাবার আগে একটু ধনেপাতা ছিটিয়ে গরম গরম ঝোল গামলায় ঢেলে গরম ভাত, গরম ঝোল দিলে সুব্রত মজুমদার যে কী খেতে ভালোবাসে, তোমাদেরকে আর কী বলবো, ভীষণ ভালোবাসে। হ্যাঁ, ওনার ওই একটাই দোষ, আমাদের কথা শোনে না। আমাকে গালাগালি দেয় সেটা তো আলাদা, দেখো ওটা আমি ফ্রিতে উপহার হিসেবে ওনাকে নিয়ে এসেছি, যে উনি আমাকে এই গালাগালিগুলো দেবে, উনি ওনার জন্মগত অধিকার আমাকে গালাগালি দেয়া। আর আমার মা বাবা এইভাবেই আমাকে ট্রেন করে দিয়ে গেছে, স্বামী যতই গালাগালি দিক তবু তার চরণেই পড়ে থাকতে হবে। এখন আর কী করবো বলো, মা বাবার শিক্ষা আগে হলে শিশু শেখে মা বাবার কোলে, তা আমি ওটাই শিখেছি। যাই হোক, স্বামীর চরণেই পড়ে আছি।
কিন্তু আর আমি সেই পুরনো কাসন্দিতে থাকবো না, না 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 না, আমি আর পুরনো জিনিসের মধ্যে পড়ে থাকবো না, আমি নতুন কিছুতে ইয়ে দেবো। আমি রোগ সারাবো বারবার 23 সাল থেকে, 23, 24, 25-এর, এটা মার্চ, মে, জুনে চলে আসছে, পরের মাসে আমার জন্মদিন। এই আমাকে কেউ যেন গিফট দিও না প্লিজ, না, এই আমি তো আড্ডায় মারছি একদম। পরের মাসে আমার জন্মদিন চলে আসছে, পরের মাসে। তার আগে আমি একটা বড় সড়ো পদক্ষেপ নিতে চাইছি যে আমি এই বাড়ি ছাড়বো, ত্যাগ করবো, আমার স্থান পরিবর্তন হবে। কিন্তু দেখো, আমি স্বামীর নিন্দা করতে চাই না। আমার স্বামীর মহান স্বামী, সে স্বামী যে সে স্বামী না, মহান স্বামী। আমার স্বামী আমাকে 2টো বাচ্চা দিয়েছে, একটা সংসার দিয়েছে, সাথে দিয়েছে ট্যাংরা মাছ ডিমওয়ালা একদম, আরও অনেক কিছু দিয়েছে, যেইগুলো তোমাদেরকে তো সবটা বলে বোঝাতে পারবো না। এই অনেক 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 কিছুর সাথে অনেক টিম আছে। এই মাম্পি, বাবাটার, আমার শীতের সিঁদুরটার একটু সেবা করিস রে। আমি থাকি চাই না থাকি, বাবাটাকে দুবেলা দুমুঠো পেট ভরে খেতে দিস। আর এই কাঁসার বাটিতে প্রতিদিন একটা করে আম সুন্দর করে ছাল ছাড়িয়ে এই বাটিতে সাজিয়ে দিবি, বুঝেছিস? বাবাকে একদম অযত্ন করবি না, এই কাঁসার থালায় বাবাকে ভাত দিবি, দেখেছো তো? আর ভাত দেওয়ার আগে থালটা একবার মেজে নিবি, যতই মাসিরা মেজে যাক, ভরসা করবি না। পরের বল দুর্বল, নিজের বল বাহুবল, এটা আমার শাশুড়ি মা আমায় বলে গেছে। তাই সবসময় নিজের বলে, নিজের থাল বাটি গ্লাস, অন্তপক্ষে যেগুলো তুই খাবি সেগুলো মেজে ঘষে খাবি। আর বাবাকেও যেগুলো দিবি সেগুলো মেজে ঘষে সুন্দর করে খেতে দিবি। দেখ, বাবা আছে, তোরা আছিস, কারণ ওই বুড়ো মানুষটা তোদের জন্যই খেটেছে। না, আমার ওপরে যে অত্যাচার করেছে আমি সেটা মেনে নেব না, আমি মানব না। ওদের বাবা ওরা বুঝে নেবে, আমার তো আর আমার তো শুধু সিঁদুর, আমার তো আর না, ওদেরটা ওরা বুঝে নেবে, আমার কি। তাই তবুও যাওয়ার আগে মন মানে না, আমার মন মানে না, মন মানে না, আমার মন মানে না। একটা চিঠি দিলাম লিখে, মনের কথা আজ তোমাকে, দেখো যেন কেউ দেখে না, মন মানে না, আমার মন মানে না। এই গানটা, এই সিনেমাটা কিন্তু আমি তখন বেশ ছোটো বলতে মনে আছে, তখন আমার মনে হয় এই 4, 5 বা 6 এরকম কোনো ক্লাসে পড়ি। মোটামুটি বাইরে গেছি, পলাশিপাড়া, আমাকে এক মাসি বেড়াতে নিয়ে গেছিলো, সেইখানে পলাশিপাড়া আমার মনে আছে। সেইখানেই আমরা একটা সিনেমা হলে সিনেমাটা দেখেছিলাম, এবং মাসির অনেক রিলেটিভ মিলে তখন এই মামা, ও মামা তুমি আমাদেরই ভরসা, তাই একটা চিঠি। তাই এই কথাটাই আমি বলে যাচ্ছি, আমার স্বামীর যেন কোনো অযত্ন না হয়, আমার সংসারের যেন কোনা কোনা পরিষ্কার থাকে। আমার এই বাড়িটা, এই যে ওপরটা দোতলাটা আমার স্বপ্নের মতো করে আমি বানিয়েছি। আমার ঠাকুরের সিংহাসন থেকে শুরু করে আমার বাড়ির প্রত্যেকটা ইঞ্চি কোনা কোনা স্বপ্নর মতো করে দোতলাটা। আর নিচটা তখন আমাদের প্রবলেম ছিল, যেরকম পেরেছি সেরকম, কিন্তু একটা ডবল ডোরের ফ্রিজ নেওয়ার ইচ্ছা। আজকে সকালবেলা আমি বলেছি, আমি সুব্রত মজুমদারের কাছে একটা জিনিস হয়তো চাই, 2টো জিনিস চাইবো, একটা ওয়াশিং মেশিন। আমার ভীষণ প্রচণ্ড কষ্ট হয় জামা কাপড় বিশাখা চন্দনাকে দিয়ে কাচাতে, প্রচণ্ড কষ্ট হয়, প্রচণ্ড মার্কা কষ্ট হয়। আর হচ্ছে এই ফ্রিজটার বয়স অনেক হয়ে গেছে, মানে আজকের নয়, এই ফ্রিজটা তখন মানে মাম্পি আর অনেক ছোট, আমরা দার্জিলিং যাব ভেবেছিলাম, দার্জিলিং না গিয়ে সেই পয়সা জমিয়ে সেই পয়সা দিয়ে ফ্রিজ কিনেছিলাম, 11,000 টাকা তখনকার সময় নিয়েছিল ফ্রিজটা, স্যামসাংয়ের। এই ফ্রিজটার অনেক বয়স হয়ে গেছে, মানে সবার ঘরে ঘরে নতুন নতুন দেখে না আমার মনেও স্বাদ জেগেছে। তাই আমার একটু ইচ্ছা সুব্রত মজুমদারকে বলবো একটা ওয়াশিং মেশিন আর একটা ইয়ে করবো। কিন্তু তার আগে যে আমার কথা শুনছে না, যে বৃষ্টির জল মাথায় ফেলে এই বারবার যে অসুস্থ হয়ে যাচ্ছে, তার দায় তো আর আমি নেব না, আমি তো নিতে পারবো না, তাই না? আমি কেন নিতে যাব? তার শরীর খারাপ, সে যদি কিছুই না বোঝে, সমস্ত দায়িত্ব আমার কাঁধের উপরে তুলে দিলে তো আমি নিতে পারবো না। আমার তো ছোটো ছোটো 2টো বাচ্চা, আমি বাচ্চা সামলাবো না, এই বুড়ো মানুষটাকে সামলাবো। তোমরাই বলো,
আমি সেই কারণে আমি আর নিতে পারছি না, আমি এই বাড়ি ত্যাগ করছি। আর এই বাড়ি ত্যাগ করার সাথে সাথে তো তোমরা বহু রকম প্রশ্ন আমার মুখে ছুড়ে দেবে, কোথায় গেলে, কেন গেলে, তুমি কি তাহলে ওই দানির সাথে পালিয়ে গেলে, অনেক কথা বলবে। শোনো, আমি আমি আমার নয়নতারাকে আমি এখানে কিছুই বলতে চাই না। তোমরা বারবার আমাকে ওই নিয়ে জিজ্ঞাসাবাদ করবে, তাহলে কি সংসার ছেড়ে সঙ্গে চলে গেছে, আলাদা ঘর নিয়েছে, হ্যান ত্যান। তাই আমি বাড়ি ছাড়ার আগে আমি তোমাদেরকে ডিক্লেয়ার করছি, এতে তোমরা আমায় ভালোবাসো বাসো, আর না বাসো না বাসো। তোমাদের যারা আমাকে ভালোবাসবে তারা এমনিই ভালোবাসবে, যারা আমাকে ভালোবাসবে না তারা সব জায়গায় গিয়ে চুগলি করে বেড়াবে, বুঝেছো তো? তোমাদের তার মানে আমার প্রতি ট্রাস্ট নেই। আচ্ছা, এই মাছটার ডিম কম হচ্ছে নাকি? হ্যাঁ, লোকটাকে কি ঠকিয়ে নিল মাছালা? এ তো ঠিক নয়। এ মা, দেখেছো, এই এই ওজনের মাপে মেপেছে, একটা মাছের ডিমই নেই, রোগা মাছটা, দেখেছো? তাহলে তো ঠকালো, তো ঠকে তো এলো জীবনে। একটা মাছের এইগুলো তো নিশ্চয়ই 1200-1300 টাকা কিলো নিয়েছে, তার ভেতরে এই রোগা মাছটা তো ডিম নেই, দেখলে তো ঠকে এলো। এই লোকের সঙ্গে সংসার করা যায়? যায়? একদম যায় না, বাজে লোক, বাজে। আমি যে সংসার করছি না, আমি ছাড়া তোমরা কেউ জানো না। যে যার সাথে ঘর করে সেই জানে তার মর্মটা কি। যেমন উনি জানে কি ডেঞ্জারের সাথে ঘর করছে। একবার মাছ এসেছে, বলো এই মাছটা কি মাছ, ছোট, আমি ছুঁড়ে ফেলে দিয়েছি মাছ তুলে বিশাখা বা চন্দনাকে ওদেরকে বলছি তোমরা নিয়ে চলে যাও বাড়িতে। পরের দিন থেকে বাজারে গিয়ে পিঙ্কি এই মাছ আর এই সাইজ কোনটা নেব। যে যার সাথে ঘর করে সেই জানে সে কেমন, কতটা ভালো আর কতটা কালো, বুঝেছ? তোমরা যদি না বোঝো, আমি গুতিয়ে গুতিয়ে বোঝাবো। এই ডিমের সাইজটা মোটামুটি একটু ঠিক আছে, তাই না? যাক, আমার স্বামীর সেবা আমার ছেলে মেয়ে করলেই যথেষ্ট। আমি অত বাবা পতিব্রতা হতে পারবো না, আমি অত স্বামী 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 করতে পারবো না। এতে পোষালে রাখো, না পোষালো ছাড়ো। তো চলো, এখন তো আমি এটা আমার সংসার জীবনের গল্প বললাম, আসল কন্ট্রোভার্সি তো এখন আমি করিনি, কারণ একটু সাজবো গুজবো, এইখানটায় তো আমাকে একদম এই বাড়ির দাসী লাগছে। সবসময় তো দাসী সেজে থাকলে হবে না, নিজেকে তো একটু ডানা কাটা পরিও সাজাতে হবে, তাই না? তো চলো, স্কিপ করো না, পুরো ভিডিওটা ধীরে 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 দেখতে থাকো। তবে সংসার ছাড়ার আগে আমি সংসারের সমস্ত কাজ গুছিয়ে গাছিয়ে বুঝিয়ে তারপরে বাড়ির বাইরে পা রাখবো। আমার তার বাবা বাবা নেই, মা আছে, অবশ্যই আমার মা আছে, আমার বাপের বাড়িও আছে। আমাকে যে সেই বাড়িতে যে কখনো কেউ আটকাতে পারবে তারও কোনো ক্ষমতা নেই, আমার অবাধিত দ্বার। কিন্তু তবুও আমি কেন আমার মা বাবার আমার মায়ের কাঁধে উঠবো? কারণ আমার মা সেও একজন স্বাধীন চেতা, তার জিন্দেগিও তার মতো একদম মস্ত বা কাটাতে ভালোবাসে। তা আমি তো আমার দুঃখের জীবন নিয়ে গিয়ে তার কাঁধে উঠতে পারি না। তাই আমাকে আমার শেল্টার খুঁজতে হবে। তোমরা কি তোমাদের বাড়িতে আমাকে থাকতে দেবে? যদি কেউ কারোর বাড়িতে আমাকে থাকতে দিতে চাও, কমেন্ট বক্সে অবশ্যই লেখো যে সীমা, আমার বাড়ি তোমার জন্য সব সময় খোলা, আমি তোমার বাড়ি গিয়ে থাকবো, তাদের কাছে চলে যাব। তবু আমি এই স্বামীর এই সংসার আমি থাকবো না। আমি এই সংসার ত্যাগ করছি, কারণ ওই লোক বৃষ্টিতে ভিজেছে, বৃষ্টির জল ওই লোকের মাথায় পড়েছে, ওই লোক আবার চুল কালার করেছে, গোপ রং করেছে, তার ভেতরে যদি ওই লোকের কিছু একটা হয়েছে তার দায়ভার আর আমি নিতে পারবো না, আমি আর এই দায়ভার নিতে পারবো না। তাই পারবো না, এই সংসার ছেড়ে এবার আমাকে বেরোতেই হবে। এটা তোমরা খারাপ মনে করলেও আমার কিছু করার নেই। আমার সেলফ রেসপেক্ট সবার আগে, एकदम लड़के लेंगे जिंदगी के लिए, सेल्फ रेसपेक्ट के लिए সবার জন্য আমি লড়ি। নিজের জন্য স্ট্যান্ড পয়েন্ট তুলবো না, তাহলে আমি কি? চলো, টাটা, বাই বাই। এই সরি, স্কিপ করো না, পরবর্তী অংশটা ট্যান ট্যানা, শীতের একটু সিঁদুরে সব কিছু বদলে গেল, কত না ভাগ্য আমার। এই গানটা কিন্তু দুর্দান্ত গান, এবং এই গানের সাথে
একটা আলাদা ফিলিংস জড়িয়ে থাকে। তা জাসিমাতে সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বর কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তা আজকে আমার দুঃখের জীবন, দুঃখের কাহিনীটা তোমাদেরকে কিছুটা একদম সামান্য একটা পার্ট শুনিয়েছি। তার কারণ তোমাদের প্রশ্নের মুখে আমি পড়তে পারি, সেই কারণে প্রশ্ন আগে থেকে আমি ধীরে 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 কিছুটা ক্লিয়ার করতে চাইছি। এইবার আমি একটু সেজে গুজে চলে এলাম কন্ট্রোভার্সি দুনিয়ায়, কন্ট্রোভার্সির জগতে। দেখো এখন আমাদের টপ ক্লাস কন্ট্রোভার্সি চলছে আমার বহিনকে নিয়ে। একদম তোমরা সবাই জানো আমার বহিন হচ্ছে এই ক্লাস কন্ট্রোভার্সি। দেখেছো, মানে সংসার ছাড়বো তবু কাজ করা ছাড়বো না, মানে আমার এখানটা একটু মুছতে হবে, ঘষতে হবে, পরিষ্কার করতে হবে, মানে সংসার ত্যাগ করছি তবু আমি মায়া ত্যাগ করতে পারছি না। এটাই তো মায়ার জগৎ। এই যে শ্রীকৃষ্ণ গীতাতে বলে রেখেছে মায়া, সবার আগে মায়া ছাড়ো। মায়া মানে মালকড়ি নয়, মায়া মানে এই যে মোহ মায়া, এই মোহ মায়া ত্যাগ করো। এই মোহ আর মায়া না ত্যাগ করলে তোমার এ ভবের সংসার থেকে মুক্তি নাই। বুঝেছ? কিছু কি বুঝলে? সীমাদি অনেক কিছু, দেখো গীতা পাঠ করেছে, হরে কৃষ্ণ ক্লাস করেছে, মানে সবসময় একটা ভালো সঙ্গের ভিতরেও আমি ছিলাম। একেবারে সবসময় খারাপ সঙ্গ আমি করিনি, আমি কিন্তু খুব খারাপ সঙ্গতের মধ্যেও ছিলাম, আমি ভালো সঙ্গতের মধ্যেও ছিলাম। তবে টপ ক্লাস এখন বর্তমানে কন্ট্রোভার্সি চলছে আমার বহিনকে নিয়ে আর মারুকে নিয়ে। যাই হোক, মারুর একটা ফল্ট আজকে তোমাদেরকে একটু ছোট্ট করে বলবো। প্রচণ্ড কষ্ট হয় ওর, প্রচণ্ড গরমে কষ্ট, প্রচণ্ড জামা কাপড় কাচাতে কষ্ট, প্রচণ্ড মানে জল মাপামাপিতে কষ্ট, যে মানে কতটা জলে কতটুক সার দিয়ে কত কটা জামা কাপড় ভেজাতে পারবে, প্রচণ্ড কষ্ট। তবে সমস্ত কাজটা সেরে দিদির বাড়ি গেছে, সেখানটায় একটা চালাক, ও যে কতটা চালাক মারিয়া, সেখানটায় বলি 3টে আইসক্রিম নিয়ে গেছে 3 জনের জন্যে। মানে আমি এগুলো হচ্ছে এক ধরনের ধুরন্ধর মেয়ে। 3টে আইসক্রিম নিয়ে গেছে, একটা হচ্ছে ওর, আর একটা মন্দিরার, আর একটা ওর মেয়ের। তাই এবার 3টে বাচ্চাটার হাতে দিয়েতে বাচ্চাটা ভাবতে পারে 3টে ওদের, মানে ওর বাবা মার আর ওর না। টাক করে নেড়ে বলে দিল, বলো তো কার এই 3টে আইসক্রিম? একটা তোমার, একটা আমার, আর একটা তোমার মায়ের। মানে ভুল করে 3টে তোমাদের ভেবে ফ্রিজে লক করে ফেলো না, ওখানে একটা আমার আছে। তা যাই হোক, চালাকে কোলাকুলি কি না, বুঝেছো? 2 চালাকি এক জায়গায় হয়েছে, তাই চালাকে কোলাকুলি চলছে। এবার আসে আমার বহিনের বিষয়ে। তা আমার বহিন কালকে বাবাকে নিয়ে যে ব্লগটা করেছিল, সেখানটা যেখানে বাবাকে কথা বলছে, এখানটায় কিছু কথা উঠে এসেছে বলতে, দেখো ওর স্বামীর সাথে ঝগড়া আজকের নয়, বহু দিনের 12 বছর ধরেই ঝগড়া হচ্ছে, এবং ওর সংসার মোটামুটি প্রায় সময় ওর বাবা মা গিয়ে ঠিক করে আসে, আবার 2 দিন পরে জেকেসি, মানে স্বামীটাকে একদম পথে বসিয়ে দিয়েছে। এই স্বামীকে এতদিন, এই শীতের সিঁদুরকে এতদিন এত বড় আসনে রেখে এখন একদম ফুটপাতিয়া করে দিয়েছে, লুইচ্চা স্বামী বানিয়ে দিয়েছে। বহিনের স্বামী আমার বোনাই হবে বোধহয়। হ্যাঁ, অকাল কুষ্মণ্ড কি বলবো আমি, লুইচ্চা। লজ্জা করে না বউকে কটু কথা বলতে? আমার স্বামী বলতেই পারে, আমি এটা আমার স্বামীকে অধিকার দিয়েছি। তুমি কেন আমার বহিনকে কটু কথা বলবে? হ্যাঁ, ছিনাল, জিভ টেনে ছিঁড়ে দেবো এইবার। আমার বহিনটাকে, নিরীহ বহিনকে ছিনাল বলা, বের করে দেবো। আমার শরীরে রাগ হবেই, আমার বহিনকে নিয়ে কিছু বললে বাবা আমার রাগ হবেই। তো যাই হোক, বহিন সংসারে অশান্তি, তারপরেও কি করে পায়খানা, বাথরুম, আবার রান্নাঘরটা এতগুলো টাকা ইনভেস্ট করলো, এটা কিন্তু বিশাল বড় কোশ্চেন মার্ক, বিশাল বড়। কারণ যার মাথায় এত বড় একটা কেসের চাপ আছে, কেস দিল্লিতে চলছে, সুপ্রিম কোর্টে চলছে, দেশে কোর্ট নয়, সুপ্রিম কোর্টে চলছে, আর এগুলো দীর্ঘমেয়াদী। সত্যি বলতে 1-2 দিনের নয়, এগুলো দীর্ঘমেয়াদী কাজ, বহুদিন ধরে চলে। তা শুরুতে একটা মোটাসোটা অ্যামাউন্ট লাগে, কিন্তু ধীরে ধীরে সেই অ্যামাউন্টগুলো কিন্তু মার্জিনে চলে আসে, একটা কোটায় চলে আসে।
তো সেইখানটায় তোমার যে এত বড় একটা কাণ্ড চলছে, তারপরে তোমাদের অর্থনৈতিক কন্ডিশন স্ট্রং না, এটা ও বরাবর বলে এসেছে, কারণ ওর হাজব্যান্ডের ইনকাম ওটা কথার কথা, সরি ও আমার বহিন কথার কথা বলেছিল হাজব্যান্ডের টাকায় জল গরম হয় না, কারণ তখনও কিন্তু হাজব্যান্ডকেই ছোটো করেছিল। ছোটো করার পর যখন দেখছে সবাই এটা নিয়ে গেছে, হ্যাঁ জল গরম হয় না, এটা ছিল আমার কথার কথা। তাও কত ইনকাম করে না, 10 থেকে 15-র মধ্যে ইনকাম করে আনুমানিক, ও বলে দিয়েছিল, ডিক্লেয়ার করেছিল যে 10 থেকে 15-র ভেতরে ওর হাজব্যান্ডের ইনকাম। তা 10 থেকে 15-র মধ্যে ইনকাম, ও আর ওর স্বামীর কোনো ঘর ভাড়া দিতে হয় না, এবং কাজের মাসিদের বিল টিলও নাকি ওর শ্বশুর শাশুড়িই দেয়। শ্বশুর একটা স্কুল টিচার, পেনশন ভালো অ্যামাউন্ট পায়, আর পেনশন হোল্ডারদের তো পেনশন মাঝে মাঝে বাড়েও, আর তারাও তো বুড়ো বুড়ি, তাদেরও তো এমন কিছু নেই। মাছটা যা আনে এখানে কিছুটা ভাগ করে দেয়, ওপরে কিছুটা দেয়, তার মেয়েকেও কিছুটা দেয়। মোটামুটি শ্বশুরও এক চোখা নয়, মানে মেয়ের দিকেই তাকিয়ে আছে তা নয়, শ্বশুরমশাইও 2 চোখা, মানে ছেলেকেও যেমন দেখে মেয়েকেও তেমন দেখে। এটা খুব ভালো একটা পরিবারের লক্ষণ, যে সে ছেলে মেয়েকে একেবারে ইকুয়ালভাবে দেখে। মাছ মাংস বাট এরাও আনে, তার মানে সংসারের পুরো 100% দায়িত্ব ওর শ্বশুর ওর বরের কাঁধে দিয়ে দেয়নি। যে একটা বাড়ি সবার আগে একটা মাথা গোঁজার ঠাঁই, যখন এই যে অন্যের বাড়ি যাবে না, ভাড়া বাড়ি থাকা বাড়ি, এই যে 30 দিন পর ঠিক একটা অ্যামাউন্ট তোমাকে রেডি রাখতেই হবে ভাড়াটা মেটানোর জন্য। যদি সেই রাস্তা না থাকে তাদের কীরকম হাবুডুবু খেতে হয় ভাবো। তারপরে বাজার ভালো মন্দ খাওয়া, ও শ্বশুর মাছ ঠাচ এনে মোটামুটি 2টো ফ্যামিলিকে মানে নিচের পোর্শনে দিয়ে যায়। কাজের মেয়ের মাইনা সেটাও ওর শ্বশুর দেয়। তাহলে থাকছে কি, শুধু ওর মানে ওর খরচা। তাহলে তো আমি বলবো সচ্ছল পরিবার, সচ্ছলতার সাথে ওর বর যদি 15,000 টাকা রোজগার করে, তাতে ওদের একটা অ্যামাউন্ট ভালোভাবে জমে যায়। ধরো 10,000ই খরচ করলো, 5,000 করেই একটা অ্যামাউন্ট প্রতি মাসে রাখলো। 12 বছরের সংসারে 5,000 করেও যদি ওর বর কোথাও সরিয়ে রাখে, তার ভেতরে লকডাউনের সময় কাজ ছিল না, সেই সময় পুরো শ্বশুরই টেনেছে। তার মানে শ্বশুর টেনেছে মানে কোনো রকমের কোনো প্রবলেম নেই, কাজ নেই, টাকা নেই, কী খাবো তোমরা দেখো, আমার দেখে লাভ নেই। তার মানে ও কোথাও না কোনো মতেই ওই বাড়িতে অভাবেও নেই, দুঃখেও নেই। স্বামীর অত্যাচার, স্বামীর অত্যাচার, যেটা বললো স্বামী সামনে দেখতে যতটা মিনমিনে, ভেতরে যে ও কী সেটা তোমরা কেউ জানো না। এটা কিন্তু আমরা সব সময় মানি, যার সঙ্গে যে ঘর করে সে জানে। এখানটা তো আমি বলতে পারি অ্যাকচুয়ালি আমার বহিন যে কতটা মুখরা সেটাও তো আমরা জানি না। আমরা ক্যামেরাতে যা দেখি তাতেই তোর গায়ে একটা ছিটকা পড়তে পারবে না, তার আগে একদম ফস করে ফুসকা উঠিয়ে ফেলবে। এবং ওর যে এই টাইমটা এত প্রবলেমের সময় যাচ্ছে, তার ভেতরে ওকে নিয়ে কে কীরকম কন্ট্রোভার্সি ভিডিও করছে, এবং তার জবাবটাও ও কিন্তু তৈরি রেখে দিয়ে দিচ্ছে। কারণ রুনাকে এই টাকাটা ফেরত দেওয়াটা সত্যি খারাপ কাজ, একদম সত্যি খুব 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 খারাপ কাজ করেছে এই টাইমে রুনাকে টাকাটা ফেরত দেওয়া। কারণ রুনা ওর ঝোলটাকে বেশি টানেনি। দেখো আমি একটু ইমোশনাল মানুষ, আমি কি আমার হাজব্যান্ড অসুস্থ, সংসার ছেড়ে চলে যাওয়ার পর একটা মেয়ের কী কী প্রবলেম আসতে পারে, সেই হিসেবে আমার ভিডিওগুলো থাকে। যে না আমি সংসার ভাঙাকে বিশ্বাসী নই। দেখো আমি কি সংসার ছাড়তে চাইনি, আমিও বহুবার সংসার ছেড়ে দেবো, বেরিয়ে যাব, থাকবো না, আমি সংসার করব না, আমি তোমার সঙ্গে এক ছাদের নিচে একদমই থাকবো না, আমি থাকতে চাই না, আমি তোমাকে দেখতেই চাই না। আমি কতদিন আমি তোমাকে আমার দেখলেই মাথা গরম হয়ে যায়, তুমি আমার চোখের সামনে থেকে সরে যাও, আমি তোমাকে দেখতে চাই না। তারপরেও তো সেই মানুষটারই পাশে রয়েছি, সেই মানুষটারই তো সেবা করে যাচ্ছি। সেই জন্যে আমি আমার লাইফে যেগুলো ঘটে, যেমন চলে, আমি সেগুলোই কিন্তু ওকে বুঝিয়েছি। কারণ ও এমনভাবে ক্যামেরাতে খুলেছে সে জায়গায়, দেখো বোঝাতে হবে। ও ধীরে ধীরে ওর পর্দা সরাবে, আমরাও আমাদেরকে সেইভাবে ওপেন করব। ও যতটুকু দেখাবে ততটুকুর অবধি যে তুমি এখানে কতটা রিয়েল দেখাচ্ছ, কতটা ফেক দেখাচ্ছ সেটা বোঝা যাচ্ছে। যেমন কালকের ওর ব্লগিংটাই দেখেছো, আমার মাথাটা ঘুরে গেল, স্যাট করে আমার মাথাটা ফটাম করে ঘুরে গেল। ব্লগিং চ্যানেলে যেমন ও রান্না বান্না, ঘর দৌড় গোছা, দেখো যার জীবনে এত অশান্তি, এত কষ্ট, এত চাপ, হ্যাঁ রান্না বান্না বরের সমস্ত গুছানো গাছানো সুন্দর করে রেখে পরিপাটি করে বাপের বাড়ি যাচ্ছে। বাপের বাড়িতে গিয়ে কথা টথা বলে এবং বাবা চলে আসো। তা বহিনের বাপের বাড়ি যেমন আমার মনে হলো যে খুব
আহামরি তো আমি দেখলাম না, বা ওখানে কি ও মানে বেশ আরাম করে থাকার মতো। দেখো মেয়েরা বিয়ের আগে বাপের বাড়িতে আরাম করেই থাকে, কারণ জন্মে থেকে ওটাই দেখে অভ্যস্ত হয়ে যায়, অ্যাডজাস্ট হয়ে যায়। কিন্তু যখন শ্বশুরবাড়িতে তার জীবনটা অন্যরকমভাবে ধীরে ধীরে গড়তে থাকে, তখন কিন্তু বাপের বাড়ি গিয়ে আর সেই অ্যাডজাস্টমেন্টটা আসে না। আমি তো যখনই আমার বাপের বাড়ি, তো আমার একটাই মেয়ে, আমার তো আর অন্য ভাই বোন মিলে কিচিরমিচির করছে না, আমার ভাগও কেউ খেয়ে নিচ্ছে না, আমার হচ্ছে ওরা আমাকে খাওয়াতে পারলেই বাঁচে, আমাকে দিতে পারলেই বাঁচে। সেই জায়গায় তবুও যখন মানে ওই বাড়ি থেকে আমি আমার বাড়িতে আসতাম, যেন মনে হচ্ছে ভাব্বা বাঁচলাম। ওই বাড়িতে গেলে পরে মা আর বাপি কিছুতেই ছাড়তে চায় না, আমার বাপি বিশেষ করে ছাড়তে চাইতো না, সব বাবারা মেয়েগুলোকে আঁকড়ে ধরে রাখতে চায়, কিছুতেই ছাড়তো না। উফ, মানে আমি যেন যে তখন মানে অর্কমাম্পির সমস্ত বদমাইশিগুলো করবে আর ওরা আশকারা দিয়ে যাবে, গা যেন টকবক করে ফুটতো। মনে থেকে ওদের চুলের মুঠি ধরে যখন আমি আমার বাড়িতে ঢুকবো, ডান্ডার আগায় দুটোকে রাখবো, তারপর মানে শান্তি, না আমি আমার এরিয়ায় এসেছি, এবার আমার রাজত্ব চলবে। আর ওখানে তো আমার রাজত্ব চলবে না, সব মায়ের রাজত্ব, সব বাপির রাজত্ব। আমি শুধু বিশ্রামে থাকতাম, আমার একটাই কাজ ছিল বিশ্রাম, শুধু ঘুমাও, খাও দাও, ঘুমাও। আর অ্যাকচুয়ালি সত্যিকারের সুব্রতর সাথে তো আমার মা বাপির একটা এজের কিছুটা কাছাকাছি থাকাতে, আমার মা সুব্রত অবশ্য আমার মা বাপির থেকে বয়সে ছোটো, তবুও কাছাকাছিতে বলেন একটা ফ্রেন্ড সার্কেল, একটা ফ্রেন্ডশিপ ভালো হয়ে যায় এরকম বেশ ওদের সাথে। আর আমি অনেকটাই গ্যাপিংয়ে ছিলাম বলে আমাকে তো ওদের মধ্যে নিত না কোনো সময়, ওদের কোনো রকমের গল্পের ভেতরে আমি থাকতাম না, ওদের কোনো আড্ডার ভেতরে আমি থাকতাম না, বা আমাকে রাখতো না। আমাকে সবসময় একটা টিভি দিয়ে, দুটো বাচ্চা দিয়ে, মানে দুটো বাচ্চা আমার খেলনা আর আমার একটা টিভি দিয়ে আমাকে সবসময় আলাদাই রাখতো, সেফ সাইডে। ওদের লাইফের ভেতরে কখনোই আমি না টুকি মেরেছি, না ওরা আমাকে টেনে কিছু দেখানোর চেষ্টা করেছে। ওদের একটা আলাদা লাইফ ছিল আমার মা বাপির আর সুব্রতর, তো সেই জায়গায় ওরা মশগুল, কিন্তু আমার তো আলাদা জীবন। তো সেই দিক থেকে বললাম, মেয়েরা বিয়ের পর কখনোই বাপের বাড়িতে গিয়ে সেই রকম, দেখো টেপির অবস্থা দেখো, না ঘরের না ঘাটের, টেপিরই রোজগার, টেপির রোজগারে টেপির বাবা মা খাচ্ছে, টেপির রোজগারে কিন্তু আরাম কাজ জীবন কাটাচ্ছে টেপির বাবা মা। টেপির বাবার রোজগার হয়তো উনিও 25, 15, 20 বা 30, কারণ টেপিদের আহামরি অবস্থা ছিল না, তবু যেটা ছিল টেপির দাদা টোটো চালক, সেখান থেকেও যায় আসে। কিন্তু টেপির ইনকামটা তো হিউজ ইনকাম, আনলিমিটেড, কোনো রকম হিসাব কিতাব ছিল না। সেই রোজগার করে 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 বাপের বাড়িতে দিয়েছে, ভাইকে দিয়েছে, বাজারহাট করেছে, সমস্ত করেছে, যাই সেই জায়গায় দামটা কি, কোনো দামই নেই ওর। কিন্তু এইগুলো দেখে আরও বাজে লাগে। সেই জায়গা থেকেই সবাই ওকেও সাবধান করছে যে দেখো তুমি এগুলো করো না, বা এটা কোনো জীবন না, না এটা কোনো জীবন না, বা এটা কোনো সলিউশন না। হ্যাঁ, এখন তুমি যদি 2-4 দিনের জন্য বাপের বাড়ি ঘুরতে যাও, বা 2-4 দিনের জন্য তুমি যদি তোমার বাপের বাড়ি গিয়ে একটু মন ভালো করে আসো, সেটা কিন্তু একেবারে আলাদা কথা, এটা আলাদা, একদমই আলাদা কথা। যে আমি 2-4 দিন না গো, আমি 2-4 দিন যাচ্ছি, গিয়ে আমি আমার বাপের বাড়িতে থাকবো, একটু মনটা ফ্রেশ করব। আর স্বামী স্ত্রী মাঝে মাঝে একটু দূরে থাকার দরকার, কারণ একঘেয়েমি জীবন হয়ে গেলে সেই জীবনের মূল্যটা থাকে না, সে কদরটাও থাকে না। ওর বরকেও বুঝতে দিতে হবে যে ও কতটা কাজের, বা ও কতটা, তবে আমার মনে হয় বহিনের থেকে বহিনের বর বেশি কাজের। হ্যাঁ, বহিন কাজের, কিন্তু বহিনের বরও কিন্তু কোনো অংশে কম না, ওটা একটা ঝানু জিনিস। ও যে কী জিনিস আমার বহিন খুব টের পেয়েছে, তাই না বল বহিন? হ্যাঁ, তো এই নাটক বেশি দিন থাকবে না। যদি রিয়েল হয় তাহলে তার রিয়েলিটিও আমরা দেখতে পাবো, যদি নাটক হয় তারপর যে তোর মান সম্মান কীভাবে যাবে, তোর যে সত্যিকারের তোকে যেভাবে মানুষ এই যে আবেগ ভরা মন দিয়ে, সত্যি বলছি তোকে ভীষণভাবে ভালোবেসে মানুষ দেখেছে, সেই আবেগ ভরা মন দিয়ে যে দেখার পর যদি এটা সত্যি নাটক হয়ে যায়, তখন তুই কিন্তু লোকের কাছে ধিক্কারও পাবি ভাই, ধিক্কারও পাবি। যেমন একটা টাইম কিন্তু দেখেছো আমার কিন্তু প্রায় সময় মাথাটা টং টং করে ঘুরে যাচ্ছে, কী হলো আমার শরীরে? হ্যাঁ, আমারও পটাশিয়াম কমে গেল নাকি? এই একটা সময় যেভাবে মানুষ তোর পাশে সাহারা হয়ে দাঁড়িয়েছে, বা যেভাবে মানুষ তোকে আগলানোর চেষ্টা করছে, ছুড়লে ততটা জোরেই তোকে ছুড়বে, আর ততটা জোরেই তোর আঘাত আসবে না। আর যে অত্যাচারিত হবে, আর যে সত্যিকারের অত্যাচারের ঠেলায় বাপের কাছে গিয়েও ক্যামেরার সামনে তুলে দাঁড়াতে বোঝাতে হবে যে না সত্যি তোর স্বামী অত্যাচারিত, প্রথমত তুই কতটা বিশ্বাস
গ্রহণযোগ্যতা ওয়াইটিতে হারিয়েছিস যে তোর কথা বিশ্বাস করেও করছে না। দেখ আমরা ক্রিয়েটাররা বিশ্বাস করলেও ভিউয়ার্সরা সব থেকে বেশি ওয়াচ করে আমাদেরকে, সব থেকে বেশি ওয়াচ করে আমাদেরকে। আমরা বিশ্বাস করতে চাইছি কিন্তু ভিউয়ার্স না 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 না, সীমা ভুল করছো। ও যে কতবার খিলাড়ি তুমি জানো না। আর সত্যি আমরা পাস্ট ভুলে যাই মাঝে মাঝে। তুই এরকম কান্নাকাটির ভিডিও প্রায় সময় করেছিস, প্রতি মাসে 10 থেকে 12 তারিখের একটা করে ভিডিও তোর এরকম কান্না। হঠাৎ করে তুই ওয়াইটি ছেড়ে দিচ্ছিস। ওয়াইটি ছেড়ে দিলাম, এটাই আমার লাস্ট ভিডিও, বাড়িতে এত অশান্তি, আমি আর ইউটিউব করবো না। সবাই যে অনুমানে কথাগুলো বলছে, তোর কিন্তু প্রত্যেকটা অনুমান তোর লাইফের সাথে মিলে যাচ্ছে। তোর শ্বশুরবাড়িতে অবশ্যই অবজেকশন, এই কেস কামারি হ্যান ত্যান আর ক্রাউড ফান্ডিং নিয়ে তোর লাইফে যে ঝড় আসতে চলেছে বা ঝামেলা যে বাঁধবে, সেটাও তুই আজ পেয়েছিস। আর যেটার জন্যে তোর শ্বশুর শাশুড়ি কোনো দিক থেকে দায়ী নয়, কিন্তু তবু ওদের ঘাড়ে এই যে তোর এই ফান্ড করার জন্য যে ওদের গায়েও যে ঝড় মানে কাদা লাগতে চলেছে, এটা তুই বুঝেছিস। এটাও একটা হতে পারে যে তুই সেই কারণে শুরু থেকে সেফ সাইড গেম খেলছিস। এই অনুমানগুলো কারো কোনো অনুমান কিন্তু বৃথা নয়, কারো কোনো অনুমান কিন্তু বৃথা নয়, অনুমানগুলো কিন্তু সব সঠিক যাচ্ছে। তারপরেও তুই সেটাকে না তোরটাই সঠিক, বাদবাকি মানুষের অনুমানগুলো বেঠিক প্রমাণ করার চেষ্টা করছিস। এটা আমি বলবো খুব ভালো। যদি তুই সঠিক হোস তাহলে তো তুই জিতে গেলি আর সত্যের জয় হবে। আর যদি এই প্রত্যেকটা মানুষের অনুমান সঠিক হয়ে যায়, এরাও জিতে যাবে, এদেরও সত্যের জয় হবে, তুই মুখ থুবড়ে পড়বি। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কোনোদিন কন্টেন্টের অভাব হয় না, আমরা কোনো না কোনো কিছু নিয়ে কন্টেন্ট করতেই পারি। কিন্তু এই যে ছলনা, এই যে নিজেকে মিথ্যে বলে লোকের কাছে প্রেজেন্ট করা, আজকে তুই তোর স্বামীকে কোথায় বসিয়েছিলি, কোথায় নামিয়ে এনেছিস। লম্পট, আমার বহিনকে গালাগালি দেওয়ার ছিনাল বলা, বুঝছি। আমি তো ছাড়বো না ভাই, আমার বহিনকে বাজে কথা বলেছে, আমি ছাড়বো না। আমি আমার বহিনকে বাজে কথা যে বলবে আমি তাকে ছাড়বো না। মানে বাইরের আদার্স লোক বাদ, ও যার বাড়িতে ভাত খাচ্ছে, উঠছে বসছে ঘুমাচ্ছে, যে শ্বশুরবাড়ির সংসারের জন্য এত লোকের কাছে কথা শুনছে, তারপরে পায়খানা বাথরুমটা টাইলস মার্বেলস দিয়ে বসিয়েছে, রান্নাঘরটা কমপ্লিট করেছে, তারপরে আমার ওই বহিনকে ছিনালবেলা, লম্পট, দুশ্চরিত্র, একদম আমার বহিনের দিকে আঙুল তুলে না আঙুল মুটকে দেবো একদম, বলে রেখে দিলাম। তাই এইরকম এইসব কন্টেন্ট, মজাদার কন্টেন্ট কিন্তু এখন ওয়াইটিতে ঘুরছে। তবে কি এ বহিন সত্যিকার তুই বলতো, তুই কি মারিয়ার মন্দিরার মতন বড় ব্লগার হবি? মানে কন্ট্রোভার্সি করতে করতে তুই কি ওদের মতন হওয়ার স্বপ্ন দেখে ফেলেছিস যে তোর ব্লগ চ্যানেলটা ওদের মতন 50,000, 60,000, 70,000 ভিউজ হবে, তুই ওদের মতন বড় লোক হয়ে যাবি, ফ্ল্যাট ভাড়া করে আলাদা থাকতে পারবি, বা মন্দিরার মতো বাড়ি করতে পারবি, তোরও 4 লাখের একটা চ্যানেল হবে, সিলভার প্লে বাটন পাবি? মানে এটা আমি তোকে জিজ্ঞেস করছি, তোর কি এরকম স্বপ্ন দেখে তুই এই কন্টেন্টটা মানে এই স্ক্রিপ্টটা তৈরি করেছিস? সত্যিকারে বলবি কিন্তু, একদম মিথ্যে চলবে না, সত্যিকারে বলবি আসল ঘটনাটা কি প্লিজ। আমি সত্যি জানতে চাই। ই বাবা কি সত্যি জানতে চাই, সত্যিকারে বলবি কিন্তু। আসল ঘটনা কি? চলো ভিডিওটা এতটুকু রাখলাম, একটু মজা করলাম তোমাদের সাথে। আর হচ্ছে আমার কমেন্টে, হ্যাঁ আমার লাইভের ভেতরে কমেন্ট করেছে এবং আমি পিন করেছি, দাঁড়াও আমি একটুখানি পড়ি। আমি যদি আমার চ্যানেলের ভেতরে ঢুকতে পারি, একটা সিনেমা দেখছিলাম মন্দিরার সাথে, এখন মন্দিরার বহিনের সেই ভাব হবেই তো বাবা, এরা দিনকে রাত করতে পারে, রাতকে দিন করতে পারে। এই মা, আমার লাইভের ভেতরে এগুলো আসছে কেন? Oh my God! Oh my God! কমেন্টটা কোথায় গেল গো? কোথায় গেল আমার কমেন্টটা? হ্যাঁ, কালকে রাতে
এই না, এই খুঁজে পাওয়া যায় না, এই একটা মুশকিল। হ্যাঁ, পেয়েছি। আচ্ছা আচ্ছা, মানে একটা টাচ করছে আর একটা খুলে যাচ্ছে, একটা টাচ করছে আর একটা খুলে যাচ্ছে। SVLOET সলভড একটা কমেন্ট লিখেছে যে হাসি পাচ্ছে কিছু মানুষের কমেন্টস দেখে, আর তাদের জন্যেই এই দামদামি ওয়াইটিতে রাত চলবে। যে আজ যদি টেপির আগে মর্কটে হিড়িম্বা এদের চুল একটাও বাঁকা করতে পারেনি, সে দেবে আরেকজনকে শাস্তি। দামদামি এখন লাইভে আসার একটা নিউ কন্টেন্ট এরা পেলে আর এরা করে ভিউজারদের ভিউজের বসে বাড়াচ্ছে দিয়ে নিজের চ্যানেল গ্রো করাবে। যে টেপির একটা চুল বাঁকা করতে পারল না, উল্টে সব্বাইকে বলে টেপির মতো হতে। তাকে নিয়ে কিছু মানুষের পাগলামি দেখে জাস্ট হাসি পাচ্ছে। ওনার কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই। এই টেপির হাজব্যান্ডের চ্যানেলে বসে বলেছে নোংরা মেয়ে ছেলে, উনি নিজেই বলেছিল। ওই হাত কাটা নাইটি পরে পরে ওগুলো যেগুলো করে বেড়ায়, সেটা নিয়ে কিন্তু অনেকেই ভিডিও করেছিল। আবার ওনার লাইভে বসে এটাও বলেছে যে ওর মতো হতে গেলে দম লাগে। তা ওনার কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই। কিছু জায়গা আছে, তোমরা ভুল করো না, আমি তোমাদেরকে বলেছি কিছু জায়গা আছে যেখানটায় উনি কিছু কাজ করতে পারে, যেটা পেরেছে বলে। কারণ উনি একটা মহিলা, মানবাধিকার বলে যখন কোনো থানায় ঢোকে না, তখন কি হয়, ওই থানার অফিসাররাও কেওয়াস চায় না। অ্যাকচুয়ালি ওনাকে এই কারণে রেসপেক্ট করে, বা সেই কাজটা ঠিক আছে হয়ে গেলেও হয়ে যায়, এটা করে তার কারণ উনি যেখানে যে একটা কেওয়াস সৃষ্টি করে ফেলে, আর সেই কেওয়াসটা অনেকে চায় না। আর যেহেতু মানবাধিকার নাম বলবে, তারপরে হচ্ছে 5টা মহিলা নিয়ে আসবে, একটা অশান্তি হবে, সেগুলো নিয়ে ভিডিও হবে, সেই ভিডিওগুলো পাবলিক হবে, থানার বদনাম হবে বা কিছু এগুলো হবে। সেই কারণে ওনাকে প্রত্যেকটা মানুষই করে যে ঠিক আছে দেখছি, অ্যাকশানটা নিচ্ছে বা দেখছি, হ্যাঁ ঠিক আছে এই জায়গায়। এর বাইরে আমার মনে হয় না উনি, তবে কিছু কাজ যে এরা করেনি এটা বলা ভুল। কারণ টেপির হাজব্যান্ডের ক্ষেত্রে উনি কিন্তু কিছু কাজ করেছেন, নাহলে টেপি আরও নাকের জলের চোখের জলে ওদেরকে করাতো। আর টেপি ওদেরকে মানে টেপির প্রথম হাজব্যান্ডের, প্রথম বলছি তার কারণ দ্বিতীয় বিয়ে করে ফেলেছে, প্রথম হাজব্যান্ডের শ্বশুরবাড়ির দুর্বল পয়েন্টগুলো টেপি খুব ভালো করে জানে। সেই দুর্বল জায়গাগুলোতেই ওরা আঘাত করতো, এবং সেইখানটায় উনি কিন্তু একটা প্রোটেস্ট করেছে। হ্যাঁ, সোশ্যাল প্ল্যাটফর্মে কারোর চুল ছেঁড়া যায় না, কারণ এরা ভিডিও করেছে, ভিডিও টু ভিডিও কারোর কিচ্ছু করা যায় না। শুধু একটা জিনিসই হয়, তোমার ভিডিওটা প্রাইভেট করতে হয়, আর কিচ্ছু হয় না। যে তোমাকে বললো যে তুমি ভিডিওটা একে নিয়ে এই ভিডিওটা করেছো, যে ভিডিওটা নোংরা খিস্তি আছে, নোংরা গালাগালি আছে, এই ভিডিওটাকে প্রাইভেট করো বা ডিলিট করে দাও, চ্যানেল থেকে উড়িয়ে দাও। দেখো আমাকে 3বার 4বার সাইবার ক্রাইমে ডেকেছে, সাইবার ক্রাইমে এরকম চেয়ারে বসিয়ে, সাইবার ক্রাইমে বড় অফিসার, কোনো ওখানকার অন্য কোনো ছোটোখাটো অফিসারকে আমার কাছে পাঠায়নি। সব সময় হেড অফিসে মানে বড় অফিসার, যেই ওইখানকার দায়িত্বের যে সবার ওপরে আছে, সেই কিন্তু আমার কাছে বেশিরভাগ সময় এসেছে। কারণ আমাকে যেসব ঘরে বসানো হতো সেখানে আমি বুঝেছি, সেই সব অফিসার এসে এবং মোটামুটি 3-4 জন দাঁড়িয়ে থাকতো, আর একজন ওনাদের তো কীভাবে মানে করে অ্যাটাক করে সেটা তোমরা জানো, মানে কথার মার কাছে কীভাবে তোমাকে ফেলবে সেটা তোমরা জানো। কম বেশি যারা এইসবের ভুক্তভোগী হয়েছে তারা জানে, আর যারা থানার মানুষদের সাথে পরিচিত আছে তারা জানে। এরা যখনই কাউকে ধরে না, কখনো একা কোনো অফিসার তাকে ধরবে না, তার আশেপাশে আরও 4-5 জনকে দাঁড় করিয়ে দেয়, মহিলা হলে আরও মহিলা 2টো দাঁড় করিয়ে দেয়, তারপরে
অ্যাটাক হয় এবং কথার মারপ্যাচে চোখে তাদের রাগ দেখানো, আর তারা এমন করে তোমাকে কথাগুলো থ্রো করবে মনে হচ্ছে তার কাছে হাতে সমস্ত প্রমাণ নিয়ে বসে আছে, 100% তোমার মাথার মধ্যে এক্ষুনি তুলে নিয়ে গিয়ে তোমাকে লক আপে দিয়ে দেবে। সেইখানটায় আমাকে নিয়ে গিয়ে তারা কোনো প্রমাণ পায়নি যে আমি অন্য কোনো দেশের সাথে জড়িত আছি, তারা পায়নি। তাদেরকে আমি সমস্ত হাতে দিয়ে দিয়েছি, আপনি দেখেন, যদি পান যা শাস্তি দেবেন দেন। সেখানেই তারা খুঁজে পায়নি। তাহলে আমি তোমাদেরকে এটাই বলছি, অত সস্তা না কোনো কাজ না। তবে একটা কথা, অন্যায় যদি তুমি না করো, তুমি বুক ফুলিয়ে চলতে থাকো। আর যদি অন্যায় টুকটাক কিছু করে ফেলো, যদি হ্যাঁ না আমি লোকের চোখে চলে আসবে বা লোকে এটা শোনার পর আমাকে করবে, ব্যাপারটা কী বলো তো, কত টাকা, এই টাকার অ্যামাউন্টটা যদি জানার পর লোকে তো এত টাকা তুলেছে, এই যে একটা দীর্ঘ নিঃশ্বাস পড়বে বা এত মানুষের চোখে পড়ে যাবে, সেই কারণে যদি মিথ্যে সত্যি বলে থাকে তাহলে সেইগুলো উঠে আসবে, এগুলো উঠে আসবে। আর ছলনা দিয়ে কখনোই বড় কিছু করা যায় না, ছলনা করে বড় তীর মারা যায় না, এটা তোমরা 100% গ্যারেন্টি। আমি রিয়েল, এই যে তোমরা আমাকে যেমন দেখছো, যেরকম দেখছো, আমি রিয়েল। হ্যাঁ, আর মার্কেটে কিছু কথা উঠে এসেছে, তারাপীঠ নিয়ে দেখলাম ভিডিও হয়েছে। তবে এই প্রসঙ্গে আমি কিছু বলবো না। তোমরা অনেক চ্যানেল আছে, সেই চ্যানেলের মাধ্যমেই তোমরা শুনতে পাবে, কারণ যেভাবে কথা বাইরে মার্কেটে বেরোচ্ছে, সত্যি কথাগুলো তো একদিন আমি বলবো, বলবো না, সব বলবো, সব কটা কথা বলবো, কিছুই আমি ছাড়বো না। এটা কিন্তু আমি মজা করছি। এগুলো হচ্ছে তোমরা তো শুনতেই পাচ্ছ, অন্য চ্যানেলের মাধ্যমে শুনে নাও। আর তবে আমার খুব ভালো লেগেছে, নামটা তো ওটাই বলেছে রুনার ভিডিওতে, আমার এটা ভালো লেগেছে, এই একটা লাইন যে না, আমরা তো ভাবলাম বোধহয় অন্য কোনো নাম উঠে আসবে, যাক নামটা যে ওটাই ছিল, এর জন্য যে রুনা বলছে ও বাবা, এটা আবার কীরকম এমন কোনো খুঁজে আনা হলো নাকি, সে আমি তো সবাই জানে, এ তো সবাই শুনেছে, সবাই কাছে কত ইজি ব্যাপারটা, যে সবাই নামটা শুনেছে, সবাই জানে, এ আবার কি অন্য কোনো নামের এক্সপেকটেশন ছিল না। এমন কিচ্ছু হয়নি, এমন কিছুই হয়নি। যখন আমি বলবো তখন তোমরা শুনবে, এখন কিছু বলবো না, বলবো তো একটা সময় আমার গায়ে কাদা ছিটাবে, আমি কি ছেড়ে দেবো না? ছেড়ে দেবো? একদমই না, একটা সময় তো বলবো আসল ঘটনাটা কী ছিল। চলো, টাটা, বাই বাই। ভিডিওটা এতটুকুই রাখলাম, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমার জীবনেও বড় দুঃখ, আমার স্বামীটা বৃষ্টিতে ভিজে ভিজে কী করে শরীরটা খারাপ করছে, আর আমাকে সেবা করে করে ওনাকে সুস্থ করাতে হচ্ছে। আমি বেশি দিন এই সংসারে থাকছি না, খুব শিগগিরই এই সংসার আমিও ছাড়তে চলেছি। টাটা। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে তোমরা লাইক করেছো, বুকে হাত দিয়ে বলো তো সবকটা, যাদের ভিডিওটা ভালো লেগেছে সবাই লাইক করে ফেলেছো। ও, এই কমেন্টটা পড়ে আমি তো কমপ্লিটই করলাম না, যা এই হয়, আমি একটা লাইনে বলতে যাই আর একটা ও আর আমার দাঁড়াও, আমি রিয়েলি এত নোংরামি আর নিতে পারছি না, তাই ইটস টু মাচ। এই কারণে ও হচ্ছে আর কমেন্ট আমায় করবে না, আমাকে ভালোবাসে, আমাকে ভিডিও বলেছে তুমি করো, ভিডিও করো, দেখবে মন খারাপ। তবে আমি বলবো, আমি তোমাকেই চাই, তুমি যদি আমার ভিডিওতে বা ইয়েতে কমেন্ট না করো, আমার তো মন খারাপ করবে। এখানে আরও অনেক মানুষ কমেন্ট লিখেছে, দেখছি 9টা কমেন্ট করেছে। কি করব ভাই, নোংরামি কি হারে শুরু হয়েছে। আরে নোংরামি তো হবেই, আর নোংরা খেলায় বেশি মজা আসে, বিশ্বাস করো। নোংরার ভেতর থেকে তো তোমরা ভালো আর মন্দটাকে বেছে নিতে পারবে। নোংরা খেলায় কিন্তু বিশাল মজা আসে। সবসময় একটা বোরিং লাইফ কেন কাটাবে? এই যে ওয়াইটিতে এই সানসানি, এই ঝামেলা, এই ঝগড়া, এই নোংরামি, এই উত্তেজিত, এটাই তো মজা। এখান থেকে মজা নাও, ইন্টারেস্ট নাও, আনন্দ নাও, লাইফটাকে একটুখানি রং চাট মশলা দাও, চটপটি তৈরি করো, তবেই তো মজা আসবে। বোরিং লাইফ কেউ পছন্দ করে না। লাইভে সুজাতার কমেন্টে এসএস নিয়ে একজন নোংরা কমিউনিটি দিয়েছে, সেখানে আবার আরেকজন হচ্ছে একটি চেলা ওই ঝিঙ্কু শেয়ার করেছে। এইটাই এদের ভেতরে এই একটা নোংরামি। দেখো,
একই যার সাথে ছিলাম তো, একই মানে একই লাইনের সব চাড্ডি বাড্ডি ছিলাম তো, দেখেছো আমাকে কোনো দিন সাহস হয়নি ঝিঙ্কুকে প্রমোট করার কথা বলার। জানে আমি করব না। ওনার সত্যিকারের মাথায় একটু ক্র্যাক আছে। এর ভিডিওটা কমিউনিটিতে, ওর ভিডিওটা, না 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 না, আমি এসব করতে আসিনি। এটা আমার চ্যানেলে আমি কাকে কমিউনিটিতে দেবো কাকে দেবো না। তবে দেখো, ওগুলো করে বলে তো ওদেরকে মানুষ ভালোবাসে না, ওদেরকে মানুষ বিশ্বাস করে না। এগুলো যাদেরকে তোমার ভালো লাগবে না তাদেরকে অ্যাভয়েড করো, এড়িয়ে যাও। আর দেখবে না, সবথেকে বড় দেখবে না। যেখানে এন্টারটেইন আছে সেগুলো দেখো, সেগুলো নিয়ে কমেন্ট করো, সেগুলো নিয়ে মজা করো। যেখানটা মনে হবে যে তোমার শরীর খারাপ করছে, তোমার ভালো লাগছে না, তুমি নিতে পারছো না, সেগুলো সঙ্গে সঙ্গে আনসাব করে ব্লক করে দেবে, সরিয়ে দেবে, যাবেই না সেই ধারে কাছে। এই যে আঁশবটি আমার একটা ভিউয়ার্সকে নিয়ে খুব নোংরা ভিডিও করেছিল, তার নাম কাকুলি চ্যাটার্জি। সে কিন্তু বিশাল বড় মাপের একজন মানুষ, বিশাল বড় মাপের। এই আঁশবটি যেটা এখন ইয়ের কাছে আছে, কি নাম জানো, ওই আমাদের দামদামির 1 নম্বরে, দামদামির গোষ্ঠীতে ওই বাহিনী, ভাঙা বাহিনীর 1 নম্বরে উনি আছে। আঁশবটি আছে আমার কাছে। বেশি কথা বললে না ছাল ছাড়িয়ে দেব মরকাট, বুকে না তোর পজরটা না তুমি পা দিয়ে ঘুরিয়ে দেবো। এগুলোকে আমার বলতে ভীষণ মজা লাগে। চলো টাটা বাই বাই। তাই ভিডিও দেখবো না বা কমেন্ট করবো না বা আর আসবো না এগুলো লিখো না। তোমরা হচ্ছে আমার হৃৎপিণ্ড, দুক 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 করো। তাই তোমরা না আসলে, না লিখলে ভালো লাগে। বিশাখা, সংসারটা ছেড়ে চলে যাচ্ছি, দাদাটাকে দুবেলা ঠিক করে খেতে দিও। বিশাখা 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 হাসি দেখবা, তোমাদেরকে হাসি দেখায়। বিশাখা হাসছে দেখো। বিশাখা, দাদাটাকে আম দিও কিন্তু দুপুরে, হ্যাঁ, আর ডিমালা মাছগুলো বেছে দাদাকে দেবা, বুঝেছো? আর দাদা তো ভালো মন্দ যেটুকুই হোক, জানো তো এতদিন ধরে। বিশাখা আমার বাড়িতে কত বছর আছে বিশাখা? 10 বছর হয়েছে প্রায় কাছাকাছি। আর বিশাখার আগে ছিল লক্ষ্মী, 14 বছর, তারপর বিশাখা 10 বছর। বাবা, হ্যাঁ ঠিকই 24 বছর বিশাখা। আমি এই বাড়িতে এসেছি 24 বছর। 2000 সালের বন্যাতে গৃহপ্রবেশ হয়েছে, 25 সাল। ঠিকই বলছো, প্রায় 10 বছর, না এখনো কমপ্লিট না হলেও কাছাকাছি। বিশাখা রে, দাদাটাকে দিস দুটো মাছ ভাত, হ্যাঁ, মাংস তো খেতে চায় না, একটু পাতলা করে মুসুরির ডাল, আলু সিদ্ধ, ডিমের অমলেট এগুলো করে দিও বিশাখা। আর থাকবো না, ত্যাগ করছি এই সংসার, আমি আর থাকবো না, কথা শুনি না, চাইছি না, একেবারে বলেনি আমায়। বৃষ্টিতে ভিজেছে, এটা হলো তার অপরাধ। আমার সংসার ত্যাগ করার আসল কারণ। আমি তোমাদেরকে ছলনা বা চোখ অন্ধকারে রাখবো না। আমি তোমাদেরকে সদা সর্বদা সত্য কথা বলবো। তবে বাড়ি থেকে বেরিয়ে নয়নতারার কাছে যাবো না, সোজা ঘর ভাড়া নিয়ে একটা অন্য জায়গায় উঠবো, যেখানটা আমি তোমাদের এভরিডে ভিডিও করে দেখাবো। আর তোমরা আমার নতুন সংসার দেখে দৌড়ে 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 যাবা। আর ঘরে যদি টুকটাক জিনিসপত্রের অভাব পড়ে দেবা, কিন্তু মনে থাকবে কিছু কিছু জিনিস না কিনে দিলে কথাই বলবো না। টাটা।